ক্লাস 11 কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পার্ট বি ট্যাক্সেশন, তার থেকে আজকে আমরা পড়ব রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তার ফার্স্ট পার্ট। অ্যাজ ইউজুয়াল আমরা পড়া শুরু করবার আগে জেনে নেব আমাদের সিলেবাস। এর আন্ডারে আমাদের পড়তে হবে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেসি, ইনসিডেন্স অফ দ্য ট্যাক্স অফ ইন্ডিভিজুয়াল অ্যাসেসি। এবার আমরা দেখে নেব আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। এই চ্যাপ্টার থেকে আমাদের আসবে 1 মার্কের 6টা প্রশ্ন এবং 4 মার্কের একটা প্রশ্ন, সুতরাং টোটাল মার্কস আসবে এই চ্যাপ্টার থেকে 10। এবারে আমরা জেনে নেব রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলতে আমরা কি বুঝি। সেকশন 6 ডিল করছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে। Residential status of an assessee determines the scope of chargeability of his income. Whether a person will be charged to a particular income or not depends on his residential status. আমরা কোনো অ্যাসেসির রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বলতে বুঝবো তার সেই বেসিস যার ওপর ডিপেন্ড করে তার ইনকামটা চার্জেবল হবে, অর্থাৎ তার সেই পার্সনের কোনো ইনকাম আমরা এক্ষেত্রে ইনকাম ট্যাক্সের আওতায় আনতে পারবো কি পারবো না সেটা অনেকটাই ডিপেন্ড করবে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর। Section 6 provides the test for residential status for the person which can be categorized as under. তাহলে অ্যাজ পার সেকশন 6 আমরা যখন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ডিটারমাইন করব তখন আমরা পার্সন বলতে কি বুঝবো একবার দেখে নিই। পার্সন বলতে আমরা বুঝবো ইন্ডিভিজুয়াল অ্যান্ড HUF বা আদার্স। এক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আর হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির স্ট্যাটাস হচ্ছে দুটো, একটা হচ্ছে রেসিডেন্ট ইন ইন্ডিয়া, একটা হচ্ছে নন রেসিডেন্ট। সিমিলারলি আদার্সের ক্ষেত্রেও আমরা দেখছি দুটো ভাগ, রেসিডেন্ট ইন ইন্ডিয়া আর নন রেসিডেন্ট। এবার আমরা ফার্দার ক্লাসিফিকেশনে যদি যাই তাহলে দেখব রেসিডেন্ট ইন ইন্ডিয়া ইন্ডিভিজুয়াল আর HUF এর ক্ষেত্রে আবার আমরা দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া আর নন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া। এক্ষেত্রে আমরা তোমাদের সিলেবাস অনুযায়ী শুধুমাত্র ইন্ডিভিজুয়ালকে নিয়েই কিন্তু এর পরের আলোচনাটা করব। তাহলে আমরা এবার দেখে নেব এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ফিচার্সগুলো কি কি। ফার্স্টটা দেখো কি বলছে, ডিফারেন্ট ফর ইচ প্রিভিয়াস ইয়ার। Residential status is determined in respect of each previous year. In other words, residential status of a person may vary from one previous year to another previous year. অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডিপেন্ড করবে তার প্রিভিয়াস ইয়ারের উপর। অর্থাৎ অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি যখনই আমাদের প্রিভিয়াস ইয়ার চেঞ্জ হবে তখনই কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসও চেঞ্জ হতে পারে। নেক্সট হচ্ছে আমাদের সিঙ্গল স্ট্যাটাস ফর ইচ সোর্স অফ ইনকাম। এ পার্সন ক্যান হ্যাভ অনলি ওয়ান রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর প্রিভিয়াস ইয়ার, দ্যাট ইজ হি ক্যান নট বি আ রেসিডেন্ট ফর ওয়ান সোর্স অফ ইনকাম অ্যান্ড নন রেসিডেন্ট ফর অ্যানাদার সোর্স। অর্থাৎ কোনো পার্সনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস প্রিভিয়াস ইয়ারের সেটা শুধুমাত্র একবারই নির্ধারণ করা যাবে। আমরা জানি একটা পার্সন বা একজন ইন্ডিভিজুয়াল বা একজন অ্যাসেসির অনেক সোর্সেস অফ ইনকাম হতে পারে, কিন্তু সোর্সেস অফ ইনকামের চেঞ্জে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট অন সিটিজেনশিপ। সিটিজেনশিপ অ্যান্ড রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আর টু ডিফারেন্ট কনসেপ্টস। A citizen of India may not be a resident in India for the purpose of income tax. অর্থাৎ আমরা কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অ্যাসেসির নাগরিকত্ব এবং তার আবাসিক মর্যাদা বলতে কিন্তু একই জিনিসকে আমরা কখনো বুঝি না। এক্ষেত্রে দেখো আমরা নাগরিকত্ব শব্দটা অনেক বৃহৎ অর্থে ব্যবহার করা হয়। সাধারণত কোনো দেশের কোনো ব্যক্তি তার প্রাথমিক অধিকার ভোগ করলে তাকে সেই দেশের নাগরিক বলা যেতে পারে। আবাসিক মর্যাদা কিন্তু একটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়। ভারতীয় আয়কর আইন অনুযায়ী আমাদের ট্যাক্স লায়াবিলিটি ডিটারমিনেশনের জন্য রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এই কনসেপ্টটা কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। কোনো ব্যক্তি ভারতের নাগরিক হতে পারেন কিন্তু আবাসিক নাও হতে পারেন, আবার কোনো ব্যক্তি ভারতের আবাসিক হয়েও নাগরিক না হতে পারেন, কারণ নাগরিকত্ব এবং আবাসিক মর্যাদা দুটি পৃথক তত্ত্বের ওপর বেস করে গড়ে ওঠে।
নেক্সট হচ্ছে কান্ট্রি স্পেসিফিক। এ পার্সন ক্যান হ্যাভ সেম রেসিডেন্সিয়াল স্টেটাস ইন মোর দ্যান ওয়ান কান্ট্রি, অর্থাৎ কোনো পার্সন বা কোনো অ্যাসেসি একের বেশি দেশেও যদি থেকে থাকেন তার রেসিডেন্সিয়াল স্টেটাস কিন্তু একই হতে পারে। বেসিক কন্ডিশনস অ্যাজ পার সেকশন 6(1). First of all, an individual is classified as resident or non-resident, and again a resident individual may further categorized as ordinarily resident or non-ordinarily resident in India. তাহলে একজন ইন্ডিভিজুয়ালকে আমরা প্রথমে দুটো বড় হেডিংয়ে ভাগ করতে পারি, একটা হচ্ছে রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, এবং রেসিডেন্ট অফ ইন্ডিভিজুয়ালকে আমরা আবার দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করতে পারি, অর্ডিনারিলি রেসিডেন্ট নাকি নন অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে আমরা দেখে নেব রেসিডেন্ট হতে গেলে, রেসিডেন্ট ইন ইন্ডিয়া হতে গেলে আমাদের বেসিক কন্ডিশনস কি কি ফুলফিল করতে হবে। An individual is said to be a resident in India if he satisfies any one of the following conditions. Number 1, he is in India in the previous year for a period of 182 days or more as per section 6(1)(a), or he is in India for a period of 60 days or more during previous year and for 365 or more days during 4 previous year immediately preceding the relevant previous year as per section 6(1)(c). অর্থাৎ কোনো ব্যক্তি আমাদের আবাসিক কিনা তা জানতে গেলে আমাদের এই যে দুটো কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশনের মধ্যে দেখো লেখাই রয়েছে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ যে কোনো একটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে বেসিক কন্ডিশনগুলো কি কি? সেই ব্যক্তিকে পূর্ববর্তী বছরে ভারতবর্ষে সর্বসাকুল্যে মিনিমাম 182 দিন থাকতে হবে, বা ওই পূর্ববর্তী বছরে তিনি ভারতে 60 দিন বা তার বেশি অবস্থান করবেন, এবং ওই পূর্ববর্তী বছরের ঠিক আগের 4টি পূর্ববর্তী বছরে তিনি ভারতবর্ষে সর্বসাকুল্যে মিনিমাম 365 ডেজ থাকবেন। তাহলে এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ট্যাক্স পয়েন্ট পাচ্ছি, সেটা কি দেখে নাও। গিভেন কন্ডিশনস আর অল্টারনেটিভ ইন নেচার, দ্যাট ইজ অ্যাসেসি নিডস টু স্যাটিসফাই এনি ওয়ান কন্ডিশন। অর্থাৎ এই যে দুটো বেসিক কন্ডিশন আমরা বললাম, সেই দুটো বেসিক কন্ডিশন হচ্ছে অল্টারনেটিভ নেচারের, অর্থাৎ কোনো অ্যাসেসিকে যে কোনো একটা কন্ডিশন যেটা আছে বেসিক কন্ডিশন সেটা সে ফুলফিল করলেই তাকে আমরা রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলে কনসিডার করতে পারবো। তাহলে আমরা দেখে নেব নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলতে আমরা কি বুঝি। An assessee who is not satisfying the conditions under section 6(1) shall be treated as a non-resident in India for the relevant previous year. অর্থাৎ কোনো অ্যাসেসি যদি আমাদের 6(1) কন্ডিশনে বেসিক যে 6(1) সেকশনে যে বেসিক কন্ডিশনসগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনোটাই ফুলফিল করতে না পারে, তখন আমরা তাকে বলবো নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া। কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু এক্সেপশনস রয়েছে। In the following cases, condition 2 of section 6(1), that is section 6(1)(c) is irrelevant. অর্থাৎ নিচের যে আমরা আলোচনা করব সেক্ষেত্রে আমাদের 6(1)(c) সেকশনটা আমাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। An Indian citizen who leaves India during the previous year for employment purpose. Note, a person going abroad in connection with his employment in India is not covered by above exception. An Indian citizen who leaves India during the previous year as a member of crew of the Indian ship. An Indian citizen or a person of Indian origin who normally resides outside India comes on a visit to India during the previous year. অর্থাৎ এই যে তিনটে কন্ডিশন আমরা বললাম এক্ষেত্রে কিন্তু আমাদের 6(1)(c)র যে
যে জিনিসটা রয়েছে সেটা আমাদের ইরেলিভেন্ট হয়ে যাবে। মানে যেটা আমরা বলেছিলাম যে তাকে পূর্ববর্তী বছরে মিনিমাম 60 দিন বা অবস্থান করতে হবে, বা তার আগের 4টে পূর্ববর্তী বছরে মিনিমাম 365 ডেজ আমাদের অবস্থান করতে হবে। তাহলে সেই কেসগুলো কোথায় কোথায় হচ্ছে? যদি কোনো ভারতীয় নাগরিক কর্ম উপলক্ষে বা জাহাজের কর্মচারী হিসেবে কোনো পূর্ববর্তী বছরে ভারতবর্ষের বাইরে যান, তবে সেই ধারার জন্য সেই ক্ষেত্রে সেই ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য 61C ইমপ্লিমেন্ট হবে না। ভারতের বাইরে বসবাস করেন এমন কোনো ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যদি কোনো পূর্ববর্তী বছরে ছুটি বা দীর্ঘ অবকাশে ভারতবর্ষে আসেন, তবে সেই বছরে তার আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য সেকশন 61C কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। কিন্তু এক্ষেত্রেও একটা এক্সেপশন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে যে দেখো এখানে বলেছে নোটে, এ পার্সন গোয়িং অ্যাব্রড ইন কানেকশন উইথ হিজ এমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া ইজ নট কভার্ড বাই দ্য অ্যাভাব এক্সেপশন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতীয় কোনো চাকরির সূত্রে আবদ্ধ হয়ে বিদেশে যান, তবে সেক্ষেত্রে সে এই এক্সেপশনের আন্ডারে পড়বেন না, অর্থাৎ তার ক্ষেত্রে সেকশন 61C অ্যাপ্লাই করা যাবে। এবারে দেখো আমাদের থার্ড পয়েন্টে বলা রয়েছে পার্সন অফ অরিজিন। তাহলে আমাদের জানতে হবে পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন বলতে আমরা কি বুঝি। A person is deemed to be of Indian origin if he or either of his parents or grandparents were born in undivided India. Here grandparents may be paternal or maternal. অর্থাৎ কোনো অ্যাসেসিকে আমরা পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন তখনই বলতে পারবো যখন কোনো স্বতন্ত্র ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি হবেন যদি তিনি তার পিতামাতা অথবা তার পিতামহ মাতামহ কিংবা পিতামহী বা মাতামহী অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন। ট্যাক্স পয়েন্ট কি বলেছে দেখো, অ্যাবাভ অ্যাসেসি শ্যাল বি ট্রিটেড অ্যাজ রেসিডেন্ট ইন ইন্ডিয়া অনলি ইফ হি রিসাইডস ইন ইন্ডিয়া ফর 182 days or more in the relevant previous year. তাহলে এই যে এক্সেপশনগুলো আমরা আলোচনা করলাম, সেই এক্সেপশন অনুসারে কোনো ব্যক্তিকে আমরা তখনই রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলতে পারবো যখন তার সময়সীমা 60 দিন থেকে বেড়ে 182 দিন হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখবে সেকশন 61Cতে কিন্তু মিনিমাম 60 দিন প্রিভিয়াস ইয়ারে দেশে থাকতে হবে সেই কন্ডিশন দেওয়া ছিল, যেটা এক্সেপশনে বেড়ে 182 ডেজ হলো। এবারে আমরা একটু ইলাস্ট্রেশন নিয়ে আলোচনা করব। মিস্টার এ came to India first time during the previous year 2019-20. During the previous year he stayed in India for case A 50 days, case B 183 days, case C 153 days. Determine his residential status for the assessment year 2020-21. তাহলে আমরা এখানে তিনটে কেস নিয়ে আলোচনা করব। তিনটে কেস নিয়ে আলোচনা করবার সময় আমাদের সেকশন 61-এর যে বেসিক কন্ডিশনস সেটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা ফার্স্টে দেখে নেব সেকশন হচ্ছে ফার্স্টে আমরা দেখে নেব আমাদের কেস এ। কেস এতে দেখো বলা হয়েছে যে মিস্টার এ ফার্স্ট ইন্ডিয়ায় এসছে এবং সে দেশে 50 দিন রয়েছে। তাহলে আমরা যদি একটু আমাদের বেসিক কন্ডিশনগুলো দেখি তাহলে দেখতে পাবে আমাদের সেকশন 61A-তে মিনিমাম 182 ডেজ থাকার কথা আছে এবং সেকশন 61C-তে মিনিমাম 60 ডেজ প্রিভিয়াস ইয়ারে থাকার কথা আছে। এই দুটো সেকশনের মধ্যে কোনোটাই মিস্টার এ কেস এতে ফুলফিল করতে পারছেন না। সেই জন্য আমরা যেহেতু তিনি বেসিক কন্ডিশনে একটাও ফুলফিল করতে পারছেন না, তাই জন্য তাকে নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলে কনসিডার করব। এবারে আমরা চলে যাব নেক্সট কেসে, মানে কেস বি, যেখানে তিনি ইন্ডিয়ায় এসে 183 ডেজ ছিলেন। আমরা বেসিক কন্ডিশনের শুরুতে অর্থাৎ 61A-তে দেখেছিলাম যে কেউ যদি ইন্ডিয়ায় মিনিমাম 182 ডেজ থাকে প্রিভিয়াস ইয়ারে তাহলেই তাকে আমরা রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলবো। যেহেতু এক্ষেত্রে ওনার সেকশন 61A-এর বেসিক কন্ডিশনই ফুলফিল হয়ে গেছে, তাই আমরা সেকশন 61C অবধি আর যাব না, ওনাকে রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলে কনসিডার করব।
এবারে আমরা চলে যাব কেস 3-তে। এটা একটু মাইনিউটলি খেয়াল করবে। এখানে বলা হচ্ছে যে তিনি 153 ডেজ দেশে ছিলেন। তাহলে আমরা আরেকবার মনে করে নেব সেকশন 6(1)(a) কি বলেছিল। 6(1)(a) বলেছিল যে তাকে মিনিমাম 182 ডেজ থাকতে হবে। এক্ষেত্রে উনি তার কম রয়েছেন, তাই জন্য আমাদের 6(1)(a) অনুযায়ী তার বেসিক কন্ডিশন ফুলফিল হচ্ছে না। চলে যাব আমরা তাহলে পরের সেকশানে, কারণ দুটো অল্টারনেটিভ সেকশন, দুটোর মধ্যে একটা ফুলফিলড হলেই হবে। সেকশন 6(1)(c) বলছিল তাকে মিনিমাম 60 ডেজ দেশে থাকতে হবে। আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সে মিনিমাম 153 ডেজ আমাদের দেশে রয়েছে, যা আমাদের 60 ডেজের থেকে বেশি। কিন্তু তার সাথে একটা কিউমুলেটিভ কন্ডিশন ছিল যে তাকে আগের 4টে প্রিভিয়াস ইয়ারের মধ্যে মিনিমাম 365 ডেজও দেশে থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে মিস্টার এ প্রথমবার দেশে এসছেন, তাই তার প্রিভিয়াস 4টে ইয়ারের মধ্যে মিনিমাম 365 ডেজ এই কন্ডিশনটা ফুলফিলড হচ্ছে না। যেহেতু দুটো বেসিক কন্ডিশনের একটাও ফুলফিলড হচ্ছে না, সেই জন্য ওনাকে আমরা নন রেসিডেন্ট হিসেবে ট্রিট করব। চলে যাব আমাদের ইলাস্ট্রেশন 2-তে। Mr. X, a British national, comes to India for the first time during 2015-16. During the financial year 2015-16, 16-17, 17-18, 18-19 and 19-20, he was in India for 55 days, 60 days, 80 days, 160 days and 70 days respectively. Determine his residential status for the assessment year 2020-21. তাহলে এই অঙ্কটা শুরু করবার আগে আমরা একটু দেখে নেব আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার 20-21, তার মানে আমাদের প্রিভিয়াস ইয়ার কত হবে। আমাদের প্রিভিয়াস ইয়ার অবভিয়াসলি তার আগের ইয়ারটা হবে, যেটা হচ্ছে আমাদের 19-20। এখানে কোয়েশ্চেনে দেখো তোমাদের গিভেন রয়েছে সে কতদিন দেশে ছিল। তাহলে 19-20 অনুযায়ী আমি দেখতে পাচ্ছি সে 70 দিন আমাদের দেশে ছিল। অর্থাৎ আমরা আবার চলে যাব আমাদের বেসিক কন্ডিশনসে। বেসিক কন্ডিশনসের সেকশন 6(1)(a) অনুযায়ী তাকে 182 ডেজ থাকার কথা, যেটা এখানে ফুলফিলড হয়নি। তার মানে আমরা চলে যাব সেকশন 6(1)(c)-তে। 6(1)(c) বলেছিল মিনিমাম 60 ডেজ থাকলেই তাকে আমরা রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলে কনসিডার করতে পারবো। কিন্তু তার সাথে আর একটা কিউমুলেটিভ কন্ডিশন ছিল যে তাকে লাস্ট 4টে প্রিভিয়াস ইয়ারের মধ্যে মিনিমাম 365 ডেজ তাকে দেশে থাকতে হবে। এখানে আমাদের কোশ্চেনে তোমাদের সেরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার দিয়ে দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা লাস্ট যে 4টে প্রিভিয়াস ইয়ার হবে সেগুলোকে আমরা কম্পিউট করেছি। করে দেখো আমরা শুধুমাত্র সেই অ্যামাউন্টগুলোই বসিয়েছি ডেজে যেগুলো তোমাদের প্রশ্নে গিভেন আছে। এগুলোকে আমরা অ্যাড আপ করেছি, করে আমরা টোটাল বার করেছি। এক্ষেত্রে তোমাদের টোটাল এসছে 355, অর্থাৎ উনি 365 দিনের কম দেশে ছিলেন 4টে প্রিভিয়াস ইয়ারের মধ্যে। যেহেতু সেকশন 6(1)(c) যে দুটো কন্ডিশন তারা কিউমুলেটিভ কন্ডিশন, অর্থাৎ একসাথে ঘটতে হবে, এক্ষেত্রে সেটা হলো না। সেই জন্য আমরা মিস্টার এক্সকে এখানে কিন্তু নন রেসিডেন্ট হিসাবেই ট্রিট করব। এরপর আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। Mr. P, an Indian citizen, left India for the first time on 1st April 2019 for joining job in Tokyo. He came to India on 11th October 2019 for only 190 days. Determine his residential status for the previous year 2019-20. এটা দেখো তোমাদের এক্সেপশানে আমরা পড়েছিলাম। এক্সেপশানে তোমাদের একটা কন্ডিশন ছিল, যদি আমাদের কোনো ইন্ডিয়ান সিটিজেন বিদেশে যায় চাকরি সূত্রে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে 6(1)(c) এর কন্ডিশনটা রয়েছে সেটা এক্ষেত্রে কিন্তু মানে ইমপ্লিমেন্ট হবে না। এটা একটা এক্সেপশনাল কেস যেখানে আমাদের 60 ডেজটা বেড়ে 182 ডেজ হতে হবে। এখানে দেখো মিস্টার পি ইন্ডিয়ান সিটিজেন, সে লেফট করেছে ইন্ডিয়া 1st এপ্রিলে। তাহলে আমরা জাস্ট একটা চার্ট বানিয়ে দেখব যে তিনি কতদিন আমাদের দেশে ছিলেন। আমরা এখানে চার্ট বানিয়েছি
19-20 এবং 20-21 কেন বানিয়েছে সেটা আমরা পরে বলছি, আমরা প্রিভিয়াস ইয়ার 19-20 নিয়ে আলোচনা করি। উনি 1 এপ্রিল দেশের বাইরে চলে গেছেন, তার মানে এক্ষেত্রে আমরা জানি আমাদের যে প্রিভিয়াস ইয়ার বা অ্যাসেসমেন্ট ইয়ার হয় সেটা এপ্রিল থেকে 31 মার্চ অবধি হয়, তার মানে 1 এপ্রিলটা আমরা এখানে কনসিডার করব, কারণ সেটা আমাদের প্রিভিয়াস ইয়ার 19-20 পোর্শন। তাহলে আমরা এখানে 1 এপ্রিল লিখেছি। এবার উনি 11 অক্টোবর দেশে এসছেন, তার মানে আমাদের 11 অক্টোবর থেকে আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি করে টোটাল কাউন্ট করেছি, করে আমরা দেখেছি এখানে তোমাদের 174 ডেজ এসছে। এখানে দেখে নাও ফেব্রুয়ারিটা কিন্তু আমাদের 29 ডেজে কম্পিউট হয়েছে। কেন কম্পিউট হয়েছে সেটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ অ্যাসেসমেন্ট আমাদের প্রিভিয়াস ইয়ারটা ছিল 2019-20, অর্থাৎ ওটা 20 ফেব্রুয়ারি, তার মানে ওটা লিপ ইয়ার। এবার এখান থেকে দেখো আমাদের টোটাল এসছে 174। এই 174-এর থেকে আমাদের একদিন মাইনাস যাবে যেদিন তিনি দেশ থেকে গেছিলেন, অর্থাৎ 1 এপ্রিলের একদিনটা, তাহলে আমাদের টোটাল থাকছে 173 ডেজ। কিন্তু উনি 11 অক্টোবর 2019-এ দেশে এসে 190 দিন ছিলেন, তার মধ্যে প্রিভিয়াস ইয়ার 19-20-তে তিনি রয়ে গেলেন 174 দিন, তাহলে আমাদের 173 দিন, তাহলে বাকি যে দিনটা রইল 17 দিন, সেটা কিন্তু আমাদের চলে যাবে এপ্রিলে, কারণ আমরা 31 মার্চ অবধি প্রিভিয়াস ইয়ারে টোটাল ডেজটা কম্পিউট করে নিয়েছি। এবারে দেখো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওনাকে মিনিমাম 182 দিন দেশে থাকতে হবে, কারণ এটা ছিল এক্সেপশনের একটা পয়েন্ট, কিন্তু উনি এক্ষেত্রে 174 দিন দেশে ছিলেন, অর্থাৎ তিনি যে বেসিক কন্ডিশন সেটা উনি ফুলফিল করতে পারেননি, সেই জন্য ওনাকে আমরা নন রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলে কনসিডার করব ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20। তাহলে আমরা এবার দেখে নেব অ্যাডিশনাল কন্ডিশন, মানে বেসিক কন্ডিশন হলে আমরা বুঝতে পারবো তিনি রেসিডেন্ট ইন ইন্ডিয়া নাকি নন রেসিডেন্ট। যদি উনি রেসিডেন্ট ইন ইন্ডিয়া হন সেক্ষেত্রে আমরা মনে করে দেখো শুরুতেই আরও দুটো সাব ক্যাটাগরিতে ভাগ করেছিলাম, যেটা ছিল রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, আর একটা ছিল রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। তাহলে এবার আমরা এই ফার্দার ক্লাসিফিকেশনের দিকে এগোবো। আমাদের এই রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে সেগুলো হলো, হি হ্যাজ বিন resident in India as per section 6(1) in at least 2 out of 10 previous year immediately preceding the relevant previous year, and he has resided in India for a period of 730 days or more during 7 previous years immediately preceding the relevant previous year। অর্থাৎ এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে যে আমাদের বেসিক কন্ডিশনে যে কোনো একটা ফুলফিলড হয়ে গেলে দুটো আরও এক্সট্রা কন্ডিশন ফুলফিল করতে হবে। সেগুলো কি, পূর্ববর্তী বছরের ঠিক আগের 10টি পূর্ববর্তী বছরের মধ্যে অন্তত 2টি পূর্ববর্তী বছরে তাকে ভারতের আবাসিক হতে হবে, এবং পূর্ববর্তী বছরের ঠিক আগের 7টি পূর্ববর্তী বছরে সব মিলিয়ে তাকে 730 দিন কিংবা তার বেশি দিন ভারতবর্ষে থাকতে হবে। এক্ষেত্রে আমরা ট্যাক্স পয়েন্টটা একটু জেনে নেব। To be a resident and ordinarily resident in India, one has to satisfy at least one condition of section 6(1) and both additional condition as per section 6(6). অর্থাৎ এটা কিন্তু মনে রাখবে, আমাদের বেসিক কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেগুলো অল্টারনেটিভ কন্ডিশনস, কিন্তু আমাদের অ্যাডিশনাল কন্ডিশনের ক্ষেত্রে যে দুটো কন্ডিশন আমরা বললাম সেই দুটো কন্ডিশন কিন্তু কিউমুলেটিভ কন্ডিশন, অর্থাৎ দুটোকেই একসাথে করতে হবে। যদি একটাও ভায়োলেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই এসএসসিকে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট বলে কনসিডার করতে পারবো না। তাহলে আমরা চলে যাব আমাদের সেকেন্ড সাব ক্যাটাগরিতে, যেটা হচ্ছে রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। If a resident individual does not satisfy both additional conditions as given under section 6(6), then he is resident but not ordinarily resident in India। তাহলে যেটা আমরা এক্ষুনি বললাম যে আমরা আরও যে দুটো অতিরিক্ত শর্ত পেলাম তার মধ্যে যদি কোনো একটা ভায়োলেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলতে পারবো, কিন্তু তাকে অর্ডিনারিলি রেসিডেন্ট ইন ইন্ডিয়া বলতে পারবো না। এছাড়া আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে এক্ষেত্রে যেটা আমরা মনে রাখব।
স্টে অ্যাট সেম প্লেস ইন ইন্ডিয়া ইজ নট নেসেসারি, অর্থাৎ আমরা ভারতবর্ষে যে একই জায়গায় থাকবো সেটা কিন্তু নয়, আমরা ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকলেই আমাদের সেটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কম্পিউট করবার সময় কনসিডার করতে হবে। কন্টিনিউয়াস স্টে ইন ইন্ডিয়া ইজ নট নেসেসারি, অর্থাৎ আমাকে একটানা ভারতবর্ষে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি বাইরে যেতেও পারি আবার ভারতে ফিরতেও পারি, কিন্তু যতদিন আমরা ভারতবর্ষে থাকবো তত দিনের ডেজটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে। A person shall be deemed to reside in India if he is on the territorial water of India. For instance, if an individual stays on a ship which is in the territorial water of the India, then it shall be treated as his presence in India. অর্থাৎ এখানে কি বলতো যে আমরা সাধারণভাবে যখন কোনো জিনিস কম্পিউট করি তখন আমরা দেখি যে আমরা দেশের কোথায় অবস্থান করছি, কিন্তু দেশের মধ্যে কিন্তু জলেরও একটা সীমারেখা রয়েছে, সেই জলের সীমারেখাটাও কিন্তু এক্ষেত্রে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট। মানে হতেই পারে আমি শিপে আসছি, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইনি, কিন্তু আমি যদি ইন্ডিয়ান টেরিটরির আন্ডারে চলে আসি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমি ইন্ডিয়ায় প্রেজেন্ট আছি, এটাই আমাদেরকে কনসিডার করতে হবে। তাহলে আজকে আমরা তোমাদের যে সিলেবাস আছে তার প্রথম টপিকটা নিয়ে আলোচনা করলাম, এর পরের দিন আমরা বাকি পোর্শন নিয়ে আলোচনা করব।